বাংলাদেশ তো এখানে দেখতে পাচ্ছি উন্মুক্ত রয়েছে। বাংলাদেশ থেকে মুসলিমদেরকে কি ঢোকানো হয়েছে এখানে? অবশ্যই মুসলিমদের ঢোকানো হয়েছে। এই জাহাজের মধ্য দিয়ে এই জাহাজের দিয়েও আমাদের এখানে মুসলিম পার হয়েছে এবং এই জাহাজ থেকে অস্ত্র নিয়ে আপনার সন্দেশখালী সোনাখালীতে পৌঁছতে হয়েছে। তার রাত্রির অন্ধকারে এগুলো করতে হচ্ছে। তৃণমূলের সাথে তারা সব তৃণমূলের সঙ্গে যুক্ত আর কি। গরু 8টা 10টা 20টা করে এক একটা বোটে তুলতো, এরকম 5-7টা বোট এসে 50-60টা 100টা করে গরু নিয়ে চলে যেত। তখন তৃণমূলের জামানায় আমাদের কোনো আটকানোর কোনো মানে ক্ষমতা ছিল না। সুব্রত মণ্ডল গোসাবার বিধায়ক ছিলেন। তিনি এই জাহাজ থেকে ছোট নৌকাতে করে অগাধে বাংলাদেশ থেকে মুসলিমদেরকে এখানে ঢোকানো হতো। তার পাশাপাশি অস্ত্র ঢোকানো হতো এবং ভারতের এই যে সীমান্ত দেখতে পাচ্ছি আমরা, গোসাবার যে ল্যান্ড রয়েছে সেই ল্যান্ড থেকে 80 থেকে 100টি গরু প্রতিদিন গোসাবা থেকে বাংলাদেশের জন্য নিয়ে যাওয়া হতো। উন্মুক্ত বাংলাদেশ থেকে বহু মুসলিম বা সংখ্যালঘুদেরকে এখানে ঢোকানো হতো এবং এই সুব্রত মণ্ডল, যার নামে এত ভুরি ভুরি অভিযোগ, সে কিন্তু শেখ শাহজাহান এবং জাহাঙ্গীরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল বলেই এখানকার এলাকার বাসিন্দারা মনে করছেন। জাহাঙ্গীর বা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিল সুব্রত মণ্ডল, এটা আপনারা বললেন। বাংলাদেশ তো এখানে দেখতে পাচ্ছি উন্মুক্ত রয়েছে। সংখ্যালঘু বাংলাদেশ থেকে মুসলিমদেরকে কি ঢোকানো হয়েছে এখানে? অবশ্যই মুসলিমদের ঢোকানো হয়েছে। আপনার ওখানে যে পাঠানখালী যে ঝুড়োহালিকে ধরা হয়েছে না, ঝুড়োহালদার প্রচুর পরিমাণে লোকজন ঢুকিয়ে ওর এলাকায় বসবাস করিয়েছে। সে লোক এমনিতে ধরা পড়েছে, পুলিশ তাদের ধরেছে। আপনাদেরকে ধমকানো চমকানোর জন্য বাংলাদেশ থেকে লোক নিয়ে আসা? অবশ্যই এখানে ধমকানো চমকানোর জন্য বাংলাদেশে মুসলিমদের এনে আমাদের হিন্দুদের অকথ্য অত্যাচার করেছে সোনাখালীর মধ্যে দিয়ে। এবং ভোটের পর তার অনেক লোক তারা পালিয়ে গেছে এবং সীমান্ত দিয়ে পালিয়ে গেছে, অনেকে ধরা পড়েছে। মানে এটা হয়েছে? এটা হয়েছে, অবশ্যই হয়েছে। আপনি তো বিজেপি করেন, এরকম হয়েছে আগে অভিযোগ পেয়েছেন? বা এই যে বিধায়ক নিজের টাকা থেকে এরকম একটা ব্রিজ বানিয়েছে, রাতের অন্ধকারে কি এখান থেকে অগাধে প্রবেশ করিয়েছে মানে মুসলিমদেরকে বাংলাদেশ থেকে? হ্যাঁ, বিগত দিনে আমরা যেহেতু বিরোধী ছিলাম, আজকে আমরা শাসক দলে এসেছি। যিনি আমাদের বিধায়ক ছিলেন, প্রাক্তন বিধায়ক সুব্রত মণ্ডল, উনি অগাধে বাংলাদেশ থেকে যোগাযোগ করে অনেক মুসলমান এখানে পার করিয়েছে। আমরা তো ফেস টু ফেস আমরা এসে ডাইরেক্ট প্রতিবাদ করতে পারিনি, কেননা আমরা তখন বহুত চাপের মধ্যে ছিলাম। সেই কারণে আমরা খবরটা পেয়েছি, আমরা বিগত দিনে জানিয়েছি, কিন্তু আমরা যেহেতু পশ্চিমবঙ্গ তথা আমাদের বিধানসভা আমাদের ক্ষমতায় ছিল না, তাই আমরা সেটাকে সেইভাবে। দল এখন ক্ষমতায় আছে, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর তিনি উন্মুক্ত যে এলাকাগুলি রয়েছে ভারত বাংলাদেশে, সেখানে বর্ডার দেওয়ার ব্যবস্থা করছেন। এখানে তো নদী রয়েছে, ফলত ওখানে বর্ডার দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তবে কি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবেন যে কোনো একটা সিকিউরিটি যাতে রাখা হোক এখানে, যেহেতু বাংলাদেশ এখান থেকে দেখা যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুজিকে আমরা জানাবো, উনি যাতে আমাদের এই প্রত্যন্ত সুন্দরবন এলাকার জন্যে সুনির্দিষ্ট একটা বর্ডার এরিয়ায় যাতে বিএসএফ দিয়ে বলুন আর বর্ডার সিকিউরিটি দিয়ে বলুন, যাতে আমাদেরকে সুরক্ষিত রাখতে পারে, সেই জন্য আমরা অনুরোধ জানাবো ওনাকে, যে উনি আমাদের এই বিষয়টাকে দেখবেন, ভাববেন উনি। আমরা এত অত্যাচারিত বিগত দিনে হয়েছি, এর পরেও যাতে, কেননা ষড়যন্ত্র চলছে, এখনও পর্যন্ত চলছে আমাদের এই নিম্ন সুন্দরবন এলাকায়। অনেকে আসছে, এসে এলাকায় ঢোকাচ্ছে, এলাকায় ঢুকিয়ে মানুষজনকে হুমকি দিচ্ছে। এখনও পর্যন্ত বাংলাদেশি মুসলিম বাংলাদেশি সংখ্যালঘুরা এখনও এই নদীপথে অনেকে আসে। অনেকে আমাদের যেসব ভাইরা নদীতে মৎস্যজীবী আছে, ওনাদের বোটেও অনেকে হামলা করেন। সে বাংলাদেশি থেকে ডাকাতি করা। হ্যাঁ, ডাকাতি করে। এই কয়েকদিন আগে আমাদের আপনি যখন বলছেন যে আপনাদের এই এলাকার লোকদেরকে ডাকাতি করে, বাংলাদেশ থেকে লোকজন ছিনতাই করে নেয়, এখন কথা বলছি ওখান থেকে একটা জাহাজ যাচ্ছে যেটি বাংলাদেশের একটি জাহাজ, আপনাদের কোনোদিনও মনে হয়েছে গিয়ে হামলা করি বা এরকম কোনোদিনও বাংলাদেশ থেকে কোনো কমপ্লেন এসছে? আমি প্রথমে বলি, কেননা আমরা সনাতনী হিন্দু, আমরা হচ্ছে কি রাষ্ট্রবাদীদের সঙ্গে নিয়ে চলি এবং সর্বধর্ম সমন্বয়ে আমরা চলি, সবার ধর্মকে আমরা সম্মান করি, ঠিক আছে? সেই কারণে মোটামুটি আমরা কোনো দিনের তরে কারুর প্রতি কোনো আক্ষেপ, কোনো বিদ্রূপ মনোভাব আমরা আজ পর্যন্ত নেইনি। কেননা আমাদের যেহেতু প্রশাসন আছে, আমাদের শাসক দল এখন আমাদের ক্ষমতায় এসছে, ওনারা মোটামুটি দেখবেন বিষয়টা। আমরা কোনো দিন এই বিষয়ে আমরা কোনো মনোভাব নেইনি। রাতের অন্ধকারে এখান থেকে কি মুসলিমদেরকে ঢোকানো হতো বাংলাদেশে? হ্যাঁ, ঢোকানো হতো। এবং এই যে ব্রিজটা হয়েছে, আমাদের এই ইব্রাহিম লস্কর বলে একটি ছেলে, তাকে ওই মানে টিএমসির আরবান বাহিনী সুব্রতবাবুর ইন্ধনে ওনাকে তুলে এনে এইখানটা রাতের অন্ধকারে মেরে ফেলে দিয়েছিল এই ব্রিজের নিচে।
তারপরে এই জোয়ার আসে, আস্তে আস্তে ওর আস্তে আস্তে দম লাগতে লাগতে জ্ঞান ফেরার পর তার উনি ওই ধারে সামনে যে একটা ঘাটে ওঠে, ওই সামনে একটা ঘাট আছে, ওই ঘাটে ওঠে বাপ্পা মণ্ডল বলে একটা ছেলে, সেই ওকে উদ্ধার করে তুলে নিয়েছে, সেই ছেলে। আপনাকে মেরেছিল? মেরে এই যেখানে দাঁড়িয়ে আছি ওখানে ফেলে দিয়েছে? মানে কবে হয়েছিল এটা? আমার নাম ইব্রাহিম সর্দার। আমি 2021 সালে যুব মোর্চা জেনারেল সেক্রেটারি ছিলাম। তৎকালীন সময় 21-এ নির্বাচনের পরে আমরা যখন বাড়িতে ছিলাম, সন্ধ্যা তখন 6টা বাজে, তখন আমার বাড়ি দিয়ে তুলে নিয়ে এসেছিলো 4-5 জন গিয়ে আমাকে তুলে নিয়ে এসেছিলো বাড়ি দিয়ে। তুলে নিয়ে আসার পর এখানে এনে বেধম মারে, বন্দুক ছিল, লাঠি সোঁটা দিয়ে। মুখ দেখতে পেয়েছিলেন কারা মেরেছে? অবশ্যই সবাইকে চিনতে, সবে নাম ছিল বিপ্লব জগন্নাথ, মণ্ডল, তারপরে তোমার দিলীপ, তারপর বাবলু সর্দার, এরকম বেশ 20-25 জন ওরা ছিল। রাতের অন্ধকারে মেরেছিল এবং দুলালাড়ি ছিল, এবং ওই দুলালাড়ির বউকে দিয়ে আমাকে বলে মেরে ফেলার পরে আমি যখন বেঁচে বাড়িতে ফিরি তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম। তৎকালীন আমার বাবা এসে যখন এখানে বিচার দেয় তখন আমাকে বলেছিল যে ও লোকের ঘরে ঢুকেছিল, কিন্তু মিথ্যে অপবাদ দেওয়া। অপবাদ দিয়ে আমাকে প্রায় 3 বছর এলাকা ছাড়া ছিলাম আমি। 3 বছর এলাকা ছাড়ার পর যখন 2000 লোকসভা নির্বাচনের পর আমি বাড়িতে ফিরি, তখন বাড়িতে আসার পরে আমাকে তিনখানা ছিলেন নিজের ভিটে মাটি ছেড়ে এত বছর ছিলাম তখন মানে কাজ তো নেই রাজ্যে, কাজ ছিল না এতদিন পর্যন্ত, ছিল না। এবার প্রাণের ভয়ে আর বাড়ির টানে আর চলে আমি কেরালাতে ছিলাম তখন 3 বছর। বাড়িতে ফেরার পর তখন আমাকে বিভিন্ন রকম ধর্ষণ কেস থেকে শুরু করে, মারার কেস থেকে শুরু করে কেস দিয়ে আবার আমাকে লকআপে ভরেছিল। তখন লক্ষণ মান্না নেতৃত্বে এটা হয়েছিল এবং আমাকে মেরে কোথায় ফেলেছিল আপনাকে? আপনি মেরে এখানে ফেলে দিয়ে, এখানে যে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন তার নিচে মেরে ফেলে দিয়ে? হ্যাঁ, মেরে ফেলে কত সময় পড়েছিলেন এইভাবে নদীতে? তার প্রায় 4-5 ঘন্টা পড়েছিলাম। তারপরে জ্ঞান ফিরলো? জোয়ার যখন উঠছিল তখন ওই জোয়ারের জল চোখে যখন লেগেছিল তখন আস্তে আস্তে আমার জ্ঞান ফিরেছিল। তখন আমি মেরে আমাকে পাটা ভেঙে দিতে পাত্তি লাগানো আছে এখানে, আপনি দেখতে পাবেন। এই যে এখানে এই পাত্তি লাগানো, এটা অপারেশন করা আছে, পাত্তি লাগানো, 2 সাইডে পাত্তি লাগানো আছে। আর এটা ইট দিয়ে থেঁতে দিয়েছিল মেরে, এই যে ইট দিয়ে থেঁতে দিয়েছিল, এটা পুরো এখানে কোনো মাংস ছিল না, ইট দিয়ে থেঁতে দিয়েছিল। মানে অপরাধটা ছিল বিজেপি করা? হ্যাঁ, বিজেপি করার অপরাধে আমাকে মেরে থেঁতে দিয়েছিল এবং বলেছিল মোল্লার ছেলে বিজেপি করে, সালাইকে জীবনে বাঁচাবো না বলে, এবং মেরে ফেলেছিল। তৎকালীন সময়ে এই 2026 ইলেকশন টাইমে ভোট হয়ে যাওয়ার পরের দিনকার সকালে আমাকে বাজারে অ্যাটাক করেছিল। আমাদের যে অঞ্চল কনভেনার ছিল তাকে জানিয়েছিলাম, সে আমাকে নিয়ে থানায় গিয়ে ডায়েরি করেছিল। এবং সেখান থেকে আমরা 2018 সালের পর থেকে এমন অত্যাচারিত কি বলবো, রাতের বাড়িতে বেরোতে পারতাম না। এবং 2021-এর পরে 3 বছর এই এলাকায় বিজেপি যারা কার্যকর্তা ছিল তারা রাতের অন্ধকারে বাইরে বেরোতে পারতো না। লোকের বাড়ি মহিলার থেকে শুরু করে মানে যারা বিজেপি করে তাদের বিভিন্ন রকম কেস কাছারি বিভিন্ন রকম দিয়ে ফাঁসাতো। আচ্ছা, এখানে একটা দেখলাম উন্মুক্ত, যেহেতু বাংলাদেশ আর ভারতের মধ্যে নদীপথ রয়েছে, অনেকে বলছেন যে এখান থেকে জাহাঙ্গীর বা এই শেখ শাহজাহান যেভাবে বাংলাদেশ থেকে মুসলিমদেরকে নিয়ে আসতো, এটাও ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, একদম এটা ঠিক। এটা মানে এখান থেকে মুসলিমদেরকে নিয়ে এসে বাংলাদেশ থেকে সারা রাজ্যে অত্যাচার চালাতো, রাজ্যে পাচার করা হতো। হ্যাঁ, একদম বিভিন্ন জায়গায় পাঠানো হতো। এটা একদম যাচ্ছে, এটা কক্সবাজার যাচ্ছে, কিন্তু এই জাহাজটা কিন্তু কক্সবাজারে যাচ্ছে। এই জাহাজের মধ্য দিয়ে, এই জাহাজের দিয়েও আমাদের এখানে মুসলিম পার হয়েছে এবং এই জাহাজ থেকে অস্ত্র নিয়ে আপনার সন্দেশখালী, সোনাখালীতে পৌঁছিত হয়েছে। মানে যে জাহাজগুলো এখন যাচ্ছে এটি বাংলাদেশের জাহাজ, তো বাংলাদেশের জাহাজ ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে যেত, ওখান থেকে লোকজন এই তো ছোটো রাস্তা, এখান থেকে বাংলাদেশ বেশি দূরে না, ও ছোটো রাস্তা দিয়ে এসে এর মধ্যে থেকে এখানে পাচার হতো, কিন্তু আমরা তো বুঝতেই পারতাম না। এটা যেখান থেকে আসে সেখান থেকে নয়, কিন্তু এটা মাঝখান থেকে এসে এই অস্ত্রগুলো পাচার করছে। যে সীমানা রয়েছে সেখান থেকে একটু এগিয়ে আসতো। এগিয়ে আসতো। এই সীমানা বেশি দূর নয়, এই নদীর ওপারে গেলেই বাংলাদেশের সীমানা, বর্ডার। মানে যে ল্যান্ড দেখতে পাচ্ছি ওটা বাংলাদেশ না, এখান থেকে 3-4 ঘন্টা যেতে হবে সোজা, এর ভিতর দিয়ে নদী আছে, গেলে আপনার সুন্দরবনের। বলেন যে অস্ত্র পাচার করা হতো, মানে কিভাবে অস্ত্র পাচার করতো এইভাবে জাহাজগুলো? এই জাহাজের মাধ্যমে এসে আপনার এখানে ঝুলো ঢালি ছিল আপনার সোনাখালী, তাদেরকে যেই তো তাদের বাড়ি পুকুর থেকে, পাঠানখালী পুকুর থেকে অস্ত্র তোলা হয়েছে। কদিন আগে তো অস্ত্র উদ্ধার হয়েছে পাঠানখালী। মানে জাহাজ ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে যেত, অস্ত্র ভাসিয়ে দেওয়া হতো, লোক গিয়ে নিয়ে আসতো। তার রাতের অন্ধকারে এগুলো করতো। তৃণমূলের সাথে তারা সব তৃণমূলের সঙ্গে যুক্ত, একদম সব তৃণমূলের লোক, তৃণমূলের সঙ্গে একদম গোটা ছিল। মানে মানুষ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে এখানে, আবার অস্ত্র পাচার হচ্ছে। আমরা এই গরুও পাচার হতো, গরু কিভাবে পাচার হতো? গরু এখান থেকে বোটে করে পাচার হতো তৃণমূলের আমলে। এখন বিজেপি ক্ষমতায় আসে 2026 সালের পর থেকে গরু পাচারটা বন্ধ হয়েছে। মানে কিভাবে গরুগুলোকে নিয়ে যেত?
বোটে করে নিয়ে যেত। বোটে করে হ্যাঁ, আপনারা কখনো আটকাননি? আমরা তখন তৃণমূলের জামানায় আমাদের কোনো আটকানোর কোনো মানে ক্ষমতা ছিল না। মানে দেখেছেন গরু আমরা পাচার? দেখেছি এবং ক্ষমতা ছিল আমার গরু 8টা 10টা 20টা করে এক একটা বোটে তুলতো, এরকম 5-7টা বোট এসে 50-60টা 100টা করে গরু নিয়ে চলে যেত। আমরা দেখার পরেও কিছু বলতে পারতাম না। মানে পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া বাংলাদেশ থেকে লোক চলে আসছে। আর লোক এসে এখান থেকে ওই টিএমসির হারমাত বাহিনীরা ওরা সঙ্গে থেকে গরুগুলো কিনতো, কিনে রাতের মধ্যে এখানটা জড়ো করতো, ওরা ফোন করতো, আসলে ওরা বোটে করে নিয়ে বেরিয়ে যেত। এইখান থেকে সোজা রাস্তা এই বিধায়ক জানতেন সব? প্রাক্তন সবই জানতাম, বিধায়কের ইন্ধনেই সব হতো। একদম পুরো বিধায়কের মধ্যে এইসব করেছে। আমাদের বিধায়কের নেতৃত্বে বালি 1-2 মানে কি এখানে 14 যে অঞ্চল আছে সব বিধায়কের নেতৃত্বে এই হারমাত বাইরে ব্যাপক হারে বিশৃঙ্খল অত্যাচার, মানুষের উপর যে নৃশংস অত্যাচার চালিয়েছে। এখানকার যে ছেলে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে কই, এই যে একে মেরে আপনাকে মেরেছিল? মানে কি অভিযোগ কি ছিল, মানে দোষ কি ছিল? দোষ ছিল বিজেপি করার জন্য। ওটা কোন সাল? ওটা আমার 2020 পরে মানে লাস্ট মানে 21 সালে। আচ্ছা, যারা তৃণমূল করে তারা কি এখন বিজেপিতে যোগদানের জন্য চেষ্টা করছে আপনাদের এখানে? ভাবে যোগ কি নেবেন আপনারা? না না, আমরা চাই না, সাধারণ মানুষও চাইছে না। নারী থেকে নিয়ে কেউ সুরক্ষিত নেই, পুরো শেখ শাহজাহান মতো একদম পুরো জাহাঙ্গীর মতো এখানে কি মহিলাদের অত্যাচার করতো? প্রচুর অত্যাচার হয়েছে, প্রচুর। মানে কি করতো মহিলাদের সাথে? মহিলাদের সঙ্গে অসৎ ব্যবহার করতো। হ্যাঁ, তারা তো ঋণ দেওয়ার জন্য পরিযায়ী শ্রমিক ছিল, তারা বাইরে বোধ কাজ বাজ করতো না, তার জন্য সুযোগ পেয়ে এখন বলবে মহিলারা যারা রয়েছে একটু, আমরা যখন এখানে কথা বলছি আমি দেখাবো আরেকবার সিদ্ধার্থকে বলবো দেখাতে। আমার পেছনে উন্মুক্ত জলাভূমি রয়েছে, মানে বিদ্যাধরী নদী, যেখান থেকে 1.5 থেকে 2 ঘন্টা গেলেই বাংলাদেশ রয়েছে। সুন্দরবনের ল্যান্ড দেখতে পাচ্ছি আমরা, এবং এখান থেকে অগাধে বাংলাদেশের যে লঞ্চ, বাংলাদেশের যে জাহাজগুলি রয়েছে সেই জাহাজগুলি বাংলাদেশের কোনো প্রান্তে যাচ্ছে কিংবা হলদিয়ার দিকে তারা যাচ্ছে, সেই জাহাজগুলি যাচ্ছে। এবার এই জাহাজগুলিকে কাজে লাগাতো তৃণমূল কংগ্রেসের এই বদ্বীপ এলাকায় যে বিধানসভায় রয়েছে এবং বিধানসভার বিধায়করা। সুব্রত মণ্ডল গোসাবার বিধায়ক ছিলেন তিনি এই জাহাজ থেকে, জাহাজটি গোসাবার কাছে এসে দাঁড়িয়ে যেত হঠাৎ করে, এবং সেই জাহাজ থেকে অস্ত্র, সেখানকার সংখ্যাগুরু অর্থাৎ ভারতবর্ষের সংখ্যালঘু যারা রয়েছেন মুসলিমরা, সেই মুসলিমরা ছোট নৌকাতে করে গোসাবাতে এসে পারাপার হয়ে সারা রাজ্যে তারা ছড়িয়ে যেত, এবং সেই অস্ত্র নিয়ে জমায়েত করা হতো তৃণমূলের পার্টি অফিসগুলিতে, তৃণমূলের কার্যালয়ে। ভোট পরবর্তী হিংসা কিংবা কোনো কিছু দখলদারি, সেই দখলদারিতে অস্ত্র নিয়ে ধমকানো চমকানোর জন্য এই বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে নিয়ে আসা মুসলিমদেরকে ব্যবহার করতো তৃণমূল কংগ্রেস। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন। ক্যামেরায় সিদ্ধার্থের সাথে রিয়া, বেঙ্গল লিবার্টি, গোসাবা।